চোখের সামনে সেদিন নিয়তির ছোটখাটো খেলা দেখে উঠল একটা। ধীরাপদ নিচে নেমেছিল অমিতাভ ঘোষের খোঁজে, তাকে না পেয়ে ফিরে যাচ্ছিল। তার পাশে পাশে ভ্যাট ঝোলানো ঠেলাটা ঠেলে নিয়ে যাচ্ছিল লোকটা। পাশে পাশে ঠিক নয়, একটু আগে আগে। লোকটাকে চিনত ধীরাপদ, তানিশ সর্দার। হইচই করে কথা বলে, হড়বড় করে কাজ করে। ভ্যাট ভর্তি লিভার এক্সট্রাক্ট, আলকাতরার মতো ঘন গাঢ় ফুটন্ত লিভার এক্সট্রাক্ট ফার্নেস থেকে নামিয়ে মেইন বিল্ডিং এর একতলায় সিনথেটিক স্টোরেজে রাখতে চলেছে। ওয়ার্কশপ থেকে এই পথটুকু কিছুটা এবড়ো থেবড়ো। অত বড় একটা ফুটন্ত ভ্যাট আর একটু সাবধানে ঠেলে নিয়ে যাওয়া উচিত লোকটার। ধীরাপদ অস্বস্তি বোধ করছিল। দুদিকের কড়ায় ঝোলানো ভ্যাটটা ওর চলার ঠমকে বড় বেশি নড়ছিল, দুলছিল। ধীরাপদ অঘটন ঘটবে জানত না, অথচ অঘটনের একটা ছায়া আশ্চর্যভাবে মনে আসছিল। অঘটন ঘটল, লোকটার নিজের দোষেই ঘটল। মেইন বিল্ডিং এর প্রবেশ পথের এ মাথা ও মাথা জুড়ে আধ হাতের মতো উঁচু একটাই মাত্র বাঁধানো ধাপ, তারপর লম্বা করিডোর। তরতর করে সেই ধাপের মুখে এসে এক মুহূর্ত না থেমে লোকটা দুহাতে ধরা রড দুটোতে সজোরে নিচের দিকে চাপ দিল একটা। উদ্দেশ্য, সামনের চাকা দুটো সিঁড়ির উপরে তুলে দিয়ে ঠেললেই পিছনের চাকাটা আপনি উঠে যাবে। উচিত হোক অনুচিত হোক, পরিশ্রম বাঁচানোর জন্য হয়তো এভাবেই কাজ করে অভ্যস্ত ওরা। চিৎকার চেঁচামেচি, গেল গেল রব। ফ্যাক্টরি ভেঙে লোক দৌড়ে এলো। ধীরাপদ চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে, কোথা দিয়ে কিভাবে কি ঘটে গেল ঠিক বোঝেনি। লোকটাকে দুহাত তুলে আর্তনাদ করে উঠে দেখেছে, তারপরেই গড়াগড়ি খেতে দেখেছে। মাটিতে ভ্যাটের ফুটন্ত পদার্থের কুটিল স্রোত। লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধীরাপদ ভালো করে দেখল, নিচের অঙ্গ ঝলসে গেছে, উপরের অঙ্গ দগদগে, মুমূর্ষ, অজ্ঞান। গতির যুগ, শান বাঁধানো জায়গাটা মুছে ফেলা হয়েছে। এধারের মাটিতে অনেকটা জায়গা জুড়ে মস্ত একটা কালচের ছাপ পড়ে আছে। তানিশ সর্দার বাঁচবে কিনা যে ভাবছে ভাবুক, তার দেহের দাগ দেখে যে শিউরে উঠছে উঠুক। এরকম ছোটখাটো অঘটন নতুন কিছু নয়, কিন্তু ওই কালো দাগটা কোম্পানির সুনিশ্চিত লোকসানের দাগ। সেই দাগটা একেবারে ছোট নয়। ছোট হলেও এই অকারণ ক্ষতি নীরব সহিষ্ণুতায় বরদাস্ত করার মতো ছোট নয়। উপরে এসে লাবণ্য সরকারের উদ্দেশ্যে গম্ভীর মুখে শীতাংশু বলল, কম করে 12-14 হাজার টাকা লোকসান। পাশাপাশি নিজেদের ঘরের দিকে যাচ্ছিল তারা, ধীরাপদ পিছনে। নিজের ঘরে বসে ধীরাপদ চুপচাপ একটা অস্বস্তি ভোগ করল খানিকক্ষণ। কোম্পানির ক্ষতি বটে, ক্ষতিটা কর্মচারীর অসাবধানের ফলে, কিন্তু এই ক্ষতি ছেড়ে একটা লোকের ওই ক্ষতটাই বিভীষিকার মতো বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। হাসপাতালে কি ব্যবস্থা হলো না হলো একবার দেখে আসা উচিত কিনা ভাবছে। কেউ তো কিছু বলল না। চুপচাপ বসে থাকা সম্ভব হলো না শেষ পর্যন্ত। খানিক বাদে কোম্পানির গাড়ি নিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলো সে। হাসপাতালে এসে মনে হলো না এলেই ভালো হতো। ফ্রি বেড খালি নেই, সাধারণ পেইং বেডও না। এমার্জেন্সি কেস বলে রোগী ফেরত দেওয়া হয়নি বটে, বাইরের বারান্দায় বাড়তি বেড ফেলে জায়গা করে দেওয়া হয়েছে তানিশ সর্দারকে। সেখানে এরকম এক্সট্রা বেডের সংখ্যা এই একটিই নয়, অনেক। দেখলে অনভ্যস্ত চোখে ধাক্কা লাগে। রোগী যেখানেই থাক হয়তো চিকিৎসায় ত্রুটি হয় না, হবার কথা নয় অন্তত। তবু বেডগুলোর দিকে চেয়ে অনুগ্রহের রূপসজ্জা ছাড়া আর কিছু ভাবা যায় না। ফ্যাক্টরির 2 জন কর্মচারী ছিল, সেলাম জানিয়ে সামনে এসে দাঁড়ালো। তারাও দরকার মতো চিকিৎসা হবে বলে ভাবতে পারছে না। অদূরে দেয়ালে ঠেস দিয়ে ওদেরই শ্রেণীর একজন স্ত্রীলোক বসেছিল, সামনে 5-7 বছরের 2 নোংরা ছেলে। কর্মচারী 2 জন কিছু ইশারা করেছে কিনা বোঝা গেল না। স্ত্রীলোকটি দিশেহারার মতো উঠে এসে ধীরাপদের 2 পা জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, বাঁচা দে বাবু, বাঁচা দে। সে হাসপাতালের নিয়ম কানুন বোঝে না, সম্ভব অসম্ভব বোঝে না, ভব্যতা অভব্যতা বোঝে না, নিজের লোকসান বোঝে। তাই বুঝেছে। কাঠ হয়ে দাঁড়িয়ে শ্রমিক বধূর কান্না দেখল ধীরাপদ। খোঁজ নিয়ে জানল কেবিন খালি আছে এবং দিনে 3-4 টাকার বিনিময়ে তা পাওয়া যেতে পারে, আর ওষুধপত্রের খরচও লাগবে। সব ব্যবস্থা করে বেরিয়ে এলে যখন শ্রমিক রমণের কান্নাটা কানে বাজছে, তখনও ভাবছে এত কান্নার সবটাই কি শুধু নিরাশ্রয় হবার ভয়ে?
ফ্যাক্টরিতে হিমাংশু মিত্র সপ্তাহে সাধারণত 2-3 দিনের বেশি আসেন না, এসেও 2-1 ঘন্টার বেশি থাকেন না। অঘটনের পরদিন এই প্রথম তার ঘরে ডাক পড়ল ধীরাপদর। সাজানো গোছানো মস্ত বড় ঝকঝকে তকতকে ঘর। বড় সাহেবের সামনে শীতাংশু আর লাবণ্য বসে। পাশের হেলান দেওয়া চেয়ারে অমিতাভ ঘোষ নির্বিকার মুখে সিগারেট টানছে। মামার সামনেও এমন সহজ মুখে সিগারেট টানে ধীরাপদ জানত না। আলোচনা গতকালের অঘটন প্রসঙ্গ, কোম্পানির লোকসান প্রসঙ্গেও। ধীরাপদর প্রতি নির্দেশ তার চাক্ষুষ দেখার একটা স্টেটমেন্ট দিতে হবে। তানিশ সর্দারের গাফিলতির কথা লিখতে হবে, কোম্পানির লোকসানের অঙ্কটাও বসাতে হবে। এদিকটা এক্ষুনি ঠিক করে না রাখলে পরে গোলযোগের সম্ভাবনা। অতঃপর চিকিৎসার প্রশ্ন। ব্যবস্থার কথা শুনে বড় সাহেব কিছু মন্তব্য করার আগেই শীতাংশু বিরক্ত মুখে বলে উঠল, আপনি কাউকে না জিজ্ঞেস করে সাত তাড়াতাড়ি ব্যবস্থা করতে গেলেন কেন? নিজের কেয়ারলেসনেসে অ্যাক্সিডেন্ট, এই লোকসানের উপর আবার আমরা তার ক্যাবিন ভাড়ার চিকিৎসার খরচ জোগাতে যাব কেন? ফ্রি বেড পেয়েছিল যখন আপনার ইন্টারফেয়ার করার দরকার ছিল কি? ধীরাপদ জবাব দিল না। হিমাংশু মিত্র আঙুল দিয়ে টেবিলে দাগ কাটছেন। লাবণ্য সরকার গম্ভীর। অমিতাভ ঘোষ চেয়ারে মাথা এলিয়ে সিগারেট টানছে। একটু বাদে হিমাংশুবাবু জিজ্ঞাসা করলেন, ক্যাবিন ভাড়া কত? কত শুনে একটু আশ্বস্ত হতে যাচ্ছিলেন বোধহয়। শীতাংশু তেমনি অসহিষ্ণু কণ্ঠেই বলে উঠল আবার, টাকার জন্য তো কথা নয়, আমরা এইভাবে আদর যত্ন করে চিকিৎসা করালে সকলেই ধরে নেবে যে ওর কোনো গাফিলতি নেই। ক্ষতিপূরণ নিয়ে একটা ঝগাঝগি লাগবে হয়তো। এর তো কাউকে জিজ্ঞাসা না করে এসব করার দরকার ছিল না। কিছু দরকার ছিল, বিনীতভাবেই ধীরাপদ জবাব দিল। এবার যেভাবে ছিল লোকটা সেভাবে থাকলে বাঁচবে বলে মনে হয়নি। হয়তো এখনো বাঁচবে না। যা করেছি নিজের দায়িত্বে করেছি। কোম্পানির অসুবিধে হলে কোম্পানি দিতে যাবে কেন? একটু থেমে আবার বলল, লোকটার গাফিলতির কথাও সবাই জানে, তবু দরকার হলে কোম্পানি নিজে থেকেই যদি ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলেও ক্ষতি যা হয়ে গেছে এর উপরে সেটুকু আর তেমন কিছু বড় ক্ষতির ব্যাপার হবে বলে আমার মনে হয় না, বরং ফলটা ভালো হবে বলেই বিশ্বাস। হিমাংশু মিত্রের মুখে হালকা বিস্ময়। লাবণ্য সরকার ঘাড় ফিরিয়েছে। অমিতাভ ঘোষ নড়ে চড়ে সোজা হয়ে বসে আরেকটা সিগারেট ধরাচ্ছে। যত নরম করেই বলুক, চুপচাপ বরদাস্ত করার কথা নয় ছোট সাহেবের, করলও না। রুক্ষ দৃষ্টিতে তাকালো তার দিকে। আপনার বিশ্বাসের কথা কেউ শুনতে চায়নি। যা হয়েছে লোকটার নিজের দোষ হয়েছে, আমরা তার জন্য এত সব করতে যাব কেন? তার দিকে চেয়েই ধীরাপদ তেমনি শান্ত অথচ স্পষ্ট জবাব দিয়ে ফেলল আবারও একটা। বলল, নিজের দোষে কেউ মরে গেলেও তাকে কেউ ফেলে দেয় না, তারও সৎকার হয়ে থাকে। শীতাংশুর নির্বাক হঠাৎ। নির্বাক কয়েক মুহূর্ত সামনের দুজনও। চিফ কেমিস্ট ফরফরিয়ে সিগারেট টানছে। হিমাংশু মিত্রই মধ্যস্থতায় এগুলেন। ছেলেকে বললেন, অকারণ বাদানুবাদ করে লাভ নেই। চিকিৎসার সব ব্যয়ভার কোম্পানি নেওয়া উচিত, কোম্পানি নেবে। আর ধীরাপদকে বললেন, লোকটা সেরে উঠবে কি উঠবে না তার যখন ঠিক নেই, পরের কথা পরে। সময় নষ্ট না করে আপাতত অফিসিয়াল স্টেটমেন্টে রেডি রাখা দরকার। ধীরাপদ চুপচাপ উঠে এলো। সেদিনও বিকেলে হাসপাতালে এসেছিল। শক পিরিয়ড না কাটা পর্যন্ত তানিশ সর্দারের ভালো মন্দ কিছু বলা যায় না, তবে চিকিৎসা যে হচ্ছে সেটা বোঝা যায় এখন। ওর বউকেও দেখল, আজ আর কাঁদছে না। ধীরাপদকে দেখে কালো মুখে আশার কৃতজ্ঞতা উপচে উঠেছিল। বেরিয়ে আসতে যাচ্ছিল, ক্যাবিনে ঢুকল অমিতাভ ঘোষ। ধীরাপদ তাকে এখানে আশা করেনি, দেখে মনে মনে খুশি। অমিতাভ দাঁড়িয়ে রোগী দেখল 2-4 মিনিট। বাইরে এসেই হাসি খুশি মুখে বলল, ফ্যাক্টরি থেকে তাড়াতাড়ি পালাতে দেখে বুঝেছি আপনি এখানে। লোকটা আছে কেমন, বাঁচবে? জবাব শুনল কি শুনল না, আনন্দে গোটা মুখ ডগমগ। এখানে রোগী দেখতে এসেছে কি ধীরাপদের খোঁজে এসেছে বোঝা শক্ত। নিজের পুরনো ছোট গাড়ি নিয়ে বেরিয়েছে। উৎফুল্ল মুখে একটা সিগারেট ধরিয়ে স্টার্ট দিল। হাসপাতাল কম্পাউন্ডের বাইরে এসেই বলল, আপনি মশাই এমন সাংঘাতিক লোক জানতুম না। কেন, কি হলো? যা হলো বাবুরা বুঝেছেন। ছোট সাহেবের মাথা ঘুরে গেছে। তার মুখের উপর এরকম কথা কেউ কখনো বলে না। ধীরাপদ হেসে ফেলল, চিফ কেমিস্টও না? আমার কথা ছেড়ে দিন। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে হাসছে অমিতাভ। এখানে এই লোকটার জন্য আপনি যা করলেন চিফ কেমিস্ট হিসেবে সেটা আমারই করার কথা, কিন্তু আমি বললে পাগলের দরদ বলে উড়িয়ে দিতে চেষ্টা করত। এখন জোড়া পাগলের পাল্লায় পড়ল কিনা ভাবছে। তার আনন্দ দেখে ধীরাপদের ভয় হলো হাতের স্টিয়ারিং ঠিক থাকলে হয়। হেসে জিজ্ঞাসা করল, আপনি চলেছেন কোথায়? আপনার চারুদির ওখানে যাবেন? চকিতে ধীরাপদ গাড়ির ভেতরটা একবার দেখে নিল। না, ক্যামেরা নেই। বলল,
আমি আজ আর না, বাড়ি যাবো এখন। আমাকে এদিকেই নামিয়ে দিন কোথাও। চলুন, পৌঁছে দিয়ে যাচ্ছি। মেজাজ যথার্থই প্রসন্ন আজ। কদিন ধরে এমন একটা সুযোগই খুঁজছিল ধীরাপদ। সুলতানকুঠি ৫-৭ মাইল পথ এখান থেকে। এই অন্তরঙ্গতার ফাঁকে কাজের কথা তোলাটা অসম্ভব হবে না হয়তো। ঘোরানো পথে গিয়ে ফল হবে না। সমস্যাটা সোজাসুজি ব্যক্ত করে ফেলল। বলল, এদিকে আমার যে চাকরি থাকে না। অমিতাভ শুধু ফিরে তাকালো একবার, বক্তব্য বুঝতে চেষ্টা করল। বসে বসে শুধু ফাইলই ঘাটছি, আর যে যা বলছে করছি। নিজের থেকে কিছু বুঝছিও না আর করছিও না। একটু আধটু কাজ দেখাতে না পারলে চাকরি থাকবে কেন? সঙ্গে সঙ্গে অমিতাভ ঘোষের টিপ্পনি, কাজও তো বেশ দেখাচ্ছেন। ওষুধের ব্যবসা সম্বন্ধে প্রবন্ধ লিখে দিচ্ছেন, ভাষণ লিখে দিচ্ছেন, বাণী লিখে দিচ্ছেন। বক্রোক্তি গায়ে না মেখে ধীরাপদ জবাব দিল, সে কাজের জন্য ৬০০ টাকা মাইনে দিয়ে সুপারভাইজার রাখার দরকার নেই, সেটা তারা শিগগিরই বুঝবেন। অমিতাভর মুখে স্পষ্ট বিরক্তি। সাদা সাপটা যা বলে বসলো শুনতে ভালো লাগার কথা নয়, ভালো লাগলোও না। বলল, আপনার গুণ দেখে আপনাকে এখানে আনা হয়নি, কাজও কেউ আশা করে না। চারু মাসি চেয়েছেন বলেই আপনাকে এখানে এনে বসানো হয়েছে। ধীরাপদ জানে শুধু চারুদের এরকম চাওয়ার হেতুটাই দুর্বোধ্য। খানিক চুপ করে থেকে জিজ্ঞাসা করল, চারুদের সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? সম্পর্কটা সে জানে না শুনে অমিতাভ যেমন অবাক, সম্পর্কটা জানার পর ধীরাপদও অবাক তেমনি। সমস্ত ব্যবসার ৪ আনার মালিক চারুদি। বলতে গেলে চারুদির টাকাতেই ব্যবসা শুরু। মামার জিম্মায় অমিতাভর মায়েরও কিছু টাকা ছিল। মামার নিজস্ব কত ছিল জানে না, তবে মামা মোটা টাকার ঋণ সংগ্রহ করেছিলেন আর সেই ঋণের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। কারবারের ৯ আনা অংশ মামা আর মামাতো ভাইয়ের, ১ আনা বাইরের লোকের। নিজের ২ আনার কথা আর উল্লেখ করল না। চারুদির ডাক্তার স্বামী বেঁচে থাকতেই এই ব্যবসার জল্পনা কল্পনা চলছিল। মামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল খুব। তিনি মারা যেতে তার জমানো টাকা, বিষয়ের অংশ আর লাইফ ইন্স্যুরেন্সের টাকা সবই চারুদি মামার হাতে তুলে দিয়েছিলেন এই ব্যবসার জন্য। অমিতাভ ঘোষ আরেকটা সিগারেট ধরিয়েছে। ধীরাপদ একেবারে চুপ, কিন্তু ভিতরটা চুপ করে নেই। চারুদির বাড়ি গাড়ি বিষয় আসরের উপর থেকে একজনের অনুগ্রহের ছায়াটা মন থেকে সরে গেল বলে খুশি হবার কথাই, কিন্তু ধীরাপদ সেদিকটা ভাবছেই না। একরকম জোর করেই চারুদি এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে দিয়েছেন তাকে। ধরে বেঁধে উপকার করা নিয়ে ধীরাপদ ঠাট্টা করতে জবাব দিয়েছিলেন, উপকারটা তার একার নাও হতে পারে। পাকাপাকিভাবে কাজে লাগার পরেও দায়িত্বের কথা বলেছেন চারুদি। বলেছেন সেটা যেন সে ঠিকমতো দেখে শুনে বুঝে নিয়ে চলতে পারে। কিন্তু ধীরাপদ কি করতে পারে? ওর কাছ থেকে কি প্রত্যাশা চারুদির? বিশ্বাস করে একদিন যার হাতে যত সর্বস্ব তুলে দিয়েছিলেন, আজ আর তাকে অতটা বিশ্বাস করেন না হয়তো। সেদিন বিশ্বাস করেছিলেন কারণ আর একটা জোর ছিল সেদিন, অনেক বড় জোর। নারীর যে জোরের কাছে অতি প্রবল পুরুষেরও সমর্পণ, সেই জোরটা আজ আর নেই ভাবছেন চারুদি। সেজন্যই কথায় কথায় বয়সের কথা তোলেন, সেজন্যই ঘন্টায় ঘন্টায় চোখে মুখে জল দিতে হয়, আর সেই জন্যই প্রতিষ্ঠানের সঙ্গে ওকে যুক্ত করার এত আগ্রহ। সবই হতে পারে, কিন্তু ধীরাপদর তা মনে হয় না। এখনো চারুদির বাড়ির দরজায় হিমাংশু মিত্রের লাল গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর চারুদের স্নেহভাজন বলেই ওর প্রতি অমন রাশভারী বড় সাহেবের প্রচ্ছন্ন প্রতিভাব। থেকে থেকে ধীরাপদের কেবলই মনে হল চারুদির মনের তলায় আরো কিছু আছে। অনেকক্ষণ বাদে জিজ্ঞাসা করল, কিন্তু আমি এখানে এসে চারুদির কোন কাজে লাগতে পারি? সামনের দিকে চোখ রেখে অমিতাভ ভুরু কুঁচকে জবাব দিল, কাজে লাগার দরকার নেই। চারুদির লোক এখানে একজন থাকা দরকার, আপনি আছেন। তার লোক একজন থাকা দরকার কেন? তাকেই জিজ্ঞাসা করবেন। আপনি জানেন না? না। হালকা শীষ দিতে দিতেই স্পিড কমালো। সামনে লরি। ধীরাপদ হাসছে অল্প অল্প, কিন্তু মনে মনে সংকল্প আঁটছে কিছু। হিতে বিপরীত হবে কিনা কে জানে, বোধহয় হবে না। মেজাজপত্র অন্যরকম দেখছে আজ। এখানে আসার আগে আমি কি করতাম আপনার জানেনই না? লরির পাশ কাটিয়ে ঘাড় ফেরালো। ঠোঁটের ফাঁকে হালকা শীষ ধরা তখনও। ছেলে পড়াতাম আর কবিরাজি ওষুধ আর পুরনো বইয়ের দোকানের বিজ্ঞাপন লিখতাম। মাসে 50 টাকা রোজগার করতে কাল ঘাম ছুটে যেত। হাসতে লাগলো। সামনের ফাঁকা রাস্তাটা দেখে নিয়ে অমিতাভ আবারও ফিরে তাকালো। শীষ থেমে গেছে। ধীরাপদ বলল, আবারও তাহলে সেই অবস্থার মধ্যেই ফিরে যেতে বলছেন আমাকে? সশঙ্ক প্রতীক্ষা, কিন্তু কাজ হয়েছে মনে হচ্ছে। স্টিয়ারিং হাতে ফিরে ফিরে বার কতক দেখল। ব্যাপার কি খুলে বলুন না, কে যেতে বলেছে আপনাকে?
আপনি যা বললেন সেই রকমই দাঁড়ায়। কারো তাবেদারের লোক হয়ে বসতে রাজি নই। আপনার ভরসায় কাজের উপর দাঁড়াবো আশা করছিলাম। রাখতে গিয়েও শেষ পর্যন্ত হেসেই ফেলল অমিতাভ ঘোষ। আচ্ছা, আশা বার করছি আপনার। স্পিডের কাঁটা 30 থেকে 1 লাফে 55 দাগে। উৎফুল্ল বিস্ময় বলে উঠল, অদ্ভুত লোক মশাই আপনি। হাসছে ধীরাপদ। স্বস্তি। চারুদির সঙ্গে যেদিন এসেছিল সেদিনও নাকি সুলতান কুঠির এই পরিবেশটা ভালো লেগেছিল অমিতাভ ঘোষের। পৌঁছে দিতে এসে আজ ধীরাপদের সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। অর্থাৎ এক্ষুনি যাবার বাসনা নেই। অগত্যা আমন্ত্রণ না জানিয়ে ধীরাপদ করে কি? আসুন, বাইরেটা ভালো লাগলেও ভিতরটা ভালো লাগবে না। সুলতান কুঠিতে গাড়ি আসা আর সেই গাড়িতে ধীরাপদর আসা এখন আর উঁকি ঝুঁকি দিয়ে দেখার মতো নয় খুব। কিন্তু তার ঘরের সামনের বারান্দায় যে মানুষটি দাঁড়িয়ে, তার বিস্ফারিত চোখে রাজ্যের বিস্ময়। গনুদা। গনুদার এমন চিত্রার্পিত মূর্তি ধীরাপদ আগে কখনো দেখেনি। উঠোন পেরিয়ে দাওয়ায় উঠে আসতে গনুদার দিশা ফিরল যেন। শশব্যস্তে দুহাত জুড়ে আধখানা ঝুঁকে বিনয় ভেঙে পড়ে অভিবাদন জ্ঞাপন করে উঠল একটা। জবাবে একখানা হাত কপালে তুলে অমিতাভ জিজ্ঞাসু নেত্রে ধীরাপদর দিকে তাকালো। গণেশবাবু, গণদা এই পাশের ঘরে থাকেন। ঘরের দরজা খোলার ফাঁকে ধীরাপদ পরিচয়ের বাকি আধখানা এড়িয়ে গেল। কাকে নিয়ে এসেছে সেটা আর গনুদাকে বলল না। তার শ্রদ্ধার বহর দেখে ঘাবড়ে গেছে। কিন্তু যে কারণেই হোক ওইটুকু পরিচয় গনুদার পছন্দ নয়। বিনয়ের আঁচে মাখন গলানো মুখখানি করে বলল, ধীরু আমার ছোট ভাইয়ের মতো। অমিতাভর চোখে নীরব কৌতুক। ধীরাপদর কানেও বেখাপ্পা লাগল। ফিরে দেখে গনুদার 2 চোখ চাপা আনন্দে চকচকিয়ে উঠেছে। ধীরাপদ অবাক, মতলবখানা কি গনুদার? ঘরে ঢুকে ছড়ানো বিছানায় অমিতাভ আয়েশ করে হাত পা ছড়িয়ে বসে পড়ল। আধময়লা বালিশ, আধময়লা চাদর, ঘরে ওই পর্যন্ত ঝাঁট পড়েনি। কিন্তু যে এসেছে এসব দিকে তার চোখ নেই। ঘুরে ফিরে দুপুরের সেই মজার ব্যাপারটাই রোমন্থনে ব্যস্ত হলো আবার। বড় সাহেবের ঘর থেকে ধীরাপদ বেরিয়ে আসার পর ছোট সাহেব নাকি গুম একেবারে। কিন্তু আসলে দেখার মতো হয়েছিল লাবণ্য সরকারের মুখখানা। লাভলি। মামার কাজেও সায় দিতে পারে না, শতুর কথায়ও না। শি ইজ মোস্ট চার্মিং হোয়েন শি ইজ ইন 2 words। মামা ছিল বলে কোন রকমের লোভ সামলে বসেছিল অমিতাভ ঘোষ, নইলে কিছু একটা করেই বসত হয়তো। কে বলবে অত বড় কোম্পানির দুর্দণ্ড প্রতাপ চিফ কেমিস্ট এই মানুষ। হাসছে ধীরাপদ আর ভাবছে দিনটা শুভ বটে। এমন অপ্রত্যাশিত অতিথিকে 1 পেয়ালা চা দিয়ে অভ্যর্থনার ব্যবস্থা নেই ঘরে। সঙ্গে গাড়ি আছে যখন নিজের অসহায় অবস্থার কথা বলে তাকে নিয়ে আবার ভালো কোনো চায়ের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে কিনা ভাবছিল। এরই মধ্যে আরেক কাণ্ড। গনুদা ঘরে ঢুকল। তার হাতে ট্রে একটা, ট্রেতে 2 পেয়ালা চা, পিছনে মেয়ে উমা, তার 2 হাতে 2টো খাবারের ডিশ। অমিতাভ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। আসুন, আমি তো তাই ভাবছিলাম ধীরুবাবু এখনো চায়ের কথা বলছেন না কেন। ধীরাপদর দিকে তাকালো। চারু মাসির মুখে শুনে শুনে আপনার ধীরু নাম বেশ মিষ্টি লাগে। ধীরাপদ নামটা বিচ্ছিরি। ট্রে রেখে গনুদা মেয়ের হাত থেকে খাবারের ডিশ 2টো নিয়ে সামনে ধরল। নাম নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই। প্রথম কথাটার সুতো ধরে সবিনয় বলল, আপনি এসেছেন কত ভাগ্য, ওকে বলতে হবে কেন? ঘরের তৈরি সামান্য জিনিস সাহস করে আনতেই পারছিলাম না। ধীরাপদ হাঁ করে গনুদাকে দেখছে। আতিথ্যের দায় উদ্ধার হলো সে কথা মনেও আসছে না। অমিতাভ ঘোষ ওদিকে ডিশের সাদা দ্রব্যটি গোটাগুটি মুখে পুড়ে দিয়ে চিবুতে চিবুতে গনুদার বিনয় বচন শুনল। তারপর গম্ভীর মুখে বলল, ঘরে থাকলে নারকেল সন্দেশ সাহস করে আরো 2-4টে নিয়ে আসুন তো। গনুদা হন্তদন্ত হয়ে ছুটল আবার। অমিতাভ এদিকে ফিরে চোখ রাঙাল। আপনি বেশ আছেন দেখি মশাই, হ্যাঁ? এই জন্যেই এখানে ডেরা বাঁধা হয়েছে। গনুদার কথা ভুলে কোম্পানির দুয়ানার অংশীদার 1400 টাকা মাইনের বিলেত ফেরত চিফ কেমিস্টকে দেখছিল ধীরাপদ। বিধাতা খেয়ালি বটে। সন্ধ্যার পরে কুঠির আঙিনা থেকে গাড়ির শব্দটা মেলাবার আগেই গনুদা হাজির। নাইট ডিউটি আছে বোধহয়। পরনে পাট ভাঙা জামা কাপড়। অতিথি বিদায়ের অপেক্ষায় ছিল হয়তো। আগ্রহে আর চাপা আনন্দে এই মুখের চেহারাই অন্যরকম। গলার স্বরে অন্তরঙ্গ বিস্ময়। এর সঙ্গে তোমার এত খাতির জানতুম না তো। এদেরই কারখানা চাকরি বুঝি তোমার? আশ্চর্য আশ্চর্য। ধীরাপদ চেয়ে আছে। স্বার্থের উদ্দীপনা
অনেকটা গিল্টি করা গয়নার মতো। নজর করে দেখলে চোখে পড়ে। স্বার্থটা কি সেটাই এখন পর্যন্ত ঠাউর করে উঠতে পারেনি। আপনি একে চেনেন কি করে? আমি? শুধু আমি কেন, আমাদের কাগজের অফিসের কে আর না চেনে ওকে? ফর্সা মুখ হাসিতে ভিজিয়ে বিছানায় একধারে বসে পড়ল গনুদা। অতঃপর কাগজের অফিসে কতখানি পরিচিত এবং সম্মানিত ব্যক্তি অমিতাভ ঘোষ সেই বৃত্তান্ত। খাতিরটা বছরান্তে মোটা টাকার বিজ্ঞাপন আসে বলে নয়, তাদের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টরের অন্তরঙ্গ বন্ধু এই মিস্টার ঘোষ। একসঙ্গে বিলিতে গেছে, একসঙ্গে ফিরেছে। আগে মাসের মধ্যে 2-3 দিন অমিতাভ ঘোষ কাগজের অফিসে আসত, এলে 1.5-2 ঘন্টার আগে উঠত না। এখন অবশ্য কমই আসে। যাওয়ার সময় ম্যানেজিং ডাইরেক্টর নিজে সঙ্গে করে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। তাদের ওষুধের কোম্পানির বিজ্ঞাপনে এতটুকু ভুলচুক হলে মালিকের তলবের ভয়ে বিজ্ঞাপন ম্যানেজার পর্যন্ত মুখ শুকোয়। আরও আছে শহরের সব থেকে নামজাদা বিলেতি ক্লাবের মেম্বার দুজনই, কালচারাল অ্যাসোসিয়েশনের। ছেদ পড়ল। গনুদার দৃষ্টি অনুসরণ করে ধীরাপদ দেখল দরজার কাছে সোনা বৌদি দাঁড়িয়ে। হারিকেনের আলোয় ঠিক ঠাউর হল না, তবু মনে হল মুখখানা হাসি হাসি। কাগজের অফিসের ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে অমিতাভ ঘোষের হৃদয়তার খবর শোনার সঙ্গে সঙ্গেই গনুদার এত উদ্দীপনার কারণ বোঝা গেছে। শেষ অবদানের প্রতীক্ষায় ধীরাপদ শশঙ্কে মুখ বুজে বসেছিল। প্রস্তুতির মধ্যপথে ছন্দপতন। সোনা বৌদি ঘরের ভিতরে এসে দাঁড়াতে গোটা মুখে প্রত্যাশার আলোটা টুপ করে নিবিয়ে দিয়ে গনুদা বলল, অফিসের সময় হয়ে গেল, কাল কথা হবে ক্ষণ। কাল কেন, আজই হোক না। সোনা বৌদির গলায় কৃত্রিম আগ্রহ। একদিন না হয় 2 ঘন্টা দেরিতেই গেলে, না হয় নাই গেলে অফিসে একদিন, এসব কথা কি ফেলে রাখার কথা নাকি? গনুদা সরসে তাকালো তার দিকে। কিছু একটা কটূক্তি করে ওঠার মুখে থেমে গিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এখানে বকাঝকা করলে যার কাছে সুপারিশের প্রত্যাশা সেই বিগড়াতে পারে ভেবে সামলে নিল বোধহয়। উল্টে হাসতেই চেষ্টা করল গনুদা। বলল, অফিসটা তো আর শ্বশুর বাড়ি নয়, অফিস কি জায়গা তোমার দেউরটিকে জিজ্ঞেস করে দেখো। সামনাসামনি তোষামোদের ব্যাপারে তেমন সুপটু নয় গনুদা, ফলে আরও বিশদৃশ্য শোনাল। ভদ্রলোক চলে যেতে সোনা বৌদির নির্বাক দৃষ্টিবান সরাসরি ধীরাপদের মুখে এসে বিদ্ধ হল। দ্রষ্টব্য কিছু দেখছে যেন। বসুন না। ধীরাপদ খুব স্বস্তি বোধ করছে না। বসতে হবে? বিনীত প্রশ্ন। ধীরাপদের মুখে বিব্রত হাসি। সোনা বৌদির মুখে হাসির লেশ মাত্র নেই, মুখখানা অপরাধী অপরাধী। বলল, বিছানার চাদরটা তো ময়লা দেখি, বালিশের ওয়ারগুলো তাই, আমার কাছে সব ধোয়া আছে এক প্রস্থ, এনে পেতে দেব? ধীরাপদ থতমত খেয়ে গেল কেমন। ঘরের দিকে চেয়ে সোনা বৌদি আরও সংকুচিতা। ঘরটায়ও ঝাঁট পড়েনি পর্যন্ত, আপনি দয়া করে একটু উঠলে ঝেড়ে মুছে দিতাম। ধীরাপদ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। কুজোটায় জল ভরা আছে তো, হারিকেনে তেল? ধীরাপদই আগে হেসে ফেলল। কি ব্যাপার? সোনা বৌদির আয়ত চোখ দুটো ওর মুখের উপর এসে থামল এবার। ঠোঁটের ফাঁকে বিদ্রুপের আভাস। দেখল একটু। কি ব্যাপার আপনি জানেন না? জানুক আর না জানুক ধীরাপদ মাথা নাড়ল, জানে না। শুনুন তাহলে। সোনা বৌদি বড় নিঃশ্বাস ছাড়ল একটা। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। মশার দশা গিয়ে এখন আপনার হাতির দশা চলছে। এক পশলা ব্যঙ্গ ছড়িয়ে গজেন্দ্র গমনে ঘর ছেড়ে চলে গেল। ধীরাপদর 2 চোখ দরজা পর্যন্ত অনুসরণ করেছে, তারপরেও বসেই আছে তেমনি। ধীরাপদ গনুদার কথা ভাবছে। গনুদার প্রত্যাশার কথা বা আবেদনের কথা নয়, গনুদা ঈর্ষার পাত্র, সেই কথা।